হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন রেজওয়ানা সিনথিয়া। তিনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন এবং তার জানা অজানা তথ্য আজকে আমরা সবাই জানবো। তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই সিনথিয়া আপুর কাছে। কেমন আছেন আপু? আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকের প্রোগ্রামে এভাবে আসলে অ্যাটেন্ড করতে পারবো চিন্তাও করিনি, যদিও বা আরো 4 মাস আগে থেকে আসার কথা ছিল। হঠাৎ করে আল্লাহ তাআলার সমস্ত পরিকল্পনাকারী আপনার ইচ্ছা মানে চলে আসলাম আর কি। আপনাকে দেখতে অনেক প্রিটি লাগছে মাশাআল্লাহ। না, আপনি তো অলওয়েজই প্রিটি। থ্যাংক ইউ সো মাচ। তো কি কাজ করছেন? আপনার উদ্যোগের নাম কি? আমার একটা ছোট্ট পেজ আছে। আমার পেজের নাম হচ্ছে ফিজাস ক্রিয়েশন এন্ড ক্যাফে। হ্যাঁ, এটা আগে ফার্স্টে ছিল ফিজাস ক্রিয়েশন, পরে আমি ছোটখাটো একটা ক্যাফে ওপেন করি, তখন এটার সাথে ক্যাফে অ্যাড করা হয়। তো এই হচ্ছে আমার পেজের নাম। আচ্ছা, আপনার পেজে কি আছে? আমি ফার্স্ট শুরু হয় হচ্ছে ফ্রুট কার্ভিং দিয়ে, তবে এটা এখনো চলছে। সাথে আমি এখন ফাস্ট ফুড নিয়ে বেশি কাজ করছি। আর এটাতে হচ্ছে আসলে সত্যি কথা বলতে আমি আপাকে দেখেও অনেকটা অনুপ্রাণিত হয়ে এই ফাস্ট ফুড নিয়ে কাজটা শুরু করেছি এসএমই থেকে। এই তো ফাস্ট ফুডের মধ্যে যেগুলো সবাই পছন্দ করে এই আইটেমগুলো নিয়ে কাজ করছেন। তো কেমন হচ্ছে কাস্টমারের রিভিউ? কাস্টমার বলতে গেলে এখন কিন্তু আমরা দেখি যে আমাদের চারপাশে খাবারের যে বিজনেসটা, বিশেষ করে ক্যাফে বা রেস্টুরেন্ট, প্রচুর মানে কম্পিটিশন। হ্যাঁ, তা আমি সেই দিকে চিন্তা করে আমি না আসলে মেইন পয়েন্টগুলোতে না, আমি একটু সাইডে গেছি। সেটা হচ্ছে মেইন শহর থেকে একটু দূরে, যেখানে অসহায় বাচ্চারা, গ্রামের যে শিশুরা যারা ফাস্ট ফুড হচ্ছে ওভাবে খুব ভালো মতো চেনে না বা অনেক হাই রেটের জন্য কিনে খেতে পারে না, আমি তাদের জন্য খুব স্বল্প লাভে হচ্ছে এই ক্যাফেটা ওপেন করেছি, যেখানে আমার ভালো কাস্টমারও থাকে কিন্তু গ্রামের বাচ্চারাও থাকে। মানে এটা আপনার ফুডগুলো এমন ভাবে আপনি সেল করছেন যে যে কেউ এটা নিতে পারবে, খেতে পারবে, স্টুডেন্ট বাজেটের মধ্যে। জি, আপনি তো দিনাজপুরে থাকেন না, সেখান থেকে এসেছেন। তো দিনাজপুরে আসলে খাবারের বিজনেসের মানে ইয়েটা কেমন, পরিবেশটা কেমন? দিনাজপুরে খাবারের কোন খাবারগুলো বেশি চলছে? ফাস্ট ফুডটাই বেশি চলে, কিন্তু আমার কাছে মনে হয় খাবার নিয়ে কাজ এটা খুবই ভালো একটা কাজ। আমার মনে হয় যে এটা তো আসলে সেবামূলক কাজ, কিন্তু আমরা আসলে মার্কেটিংটা ধরে রাখতে গিয়ে আর হচ্ছে যখন কম্পিটিশনে চলে যাই তখন খাবারের মানটা আমরা কেউই ধরে রাখতে চাই না বা পারি না। তো আমার মনে হয় যে এটা ধরে রেখে যদি কাজ করা যায় তাহলে ইনশাল্লাহ আমরা অনেক ভালোর দিকে আগাতে পারবো। আর আমার কাছে মনে হয় যে খাবার নিয়ে কাজ করার ক্ষেত্রে এই জিনিসটাই আগে সবার আগে মাথায় রাখতে হবে যে স্বাস্থ্যসম্মত খাবারটা যেন আমরা দিতে পারি, এটাই হচ্ছে মূল লক্ষ্য। মানে খাবার তো অনেক জায়গায় পাওয়া যায়, রাস্তায়ও পাওয়া যাচ্ছে, বড় 5 স্টারেও পাওয়া যাচ্ছে, কিন্তু কোন খাবারটা আসলে মানসম্মত, হাইজিন মেনটেন করে, এটাই হচ্ছে বিষয়। এবং আপনি আপনার খাবার খেয়ে কেউ যদি অসুস্থ হয়ে যায় পরবর্তীতে তো আর আপনার কাছে আসবে না। তো এই বিষয়টাও মাথায় রাখতে হবে অবশ্যই। তো দিনাজপুরের অথেন্টিক খাবার কি আছে? দিনাজপুরের অথেন্টিক বলতে সবচেয়ে ভালো পাওয়া যায় চাল, কাঠারি ভোগ চাল, তারপরে হচ্ছে সুগন্ধি চাল, সেগুলো খুবই ভালো পাওয়া যায়। এছাড়া এবং চিড়াটা খুব বিখ্যাত, পাপড়ও কিন্তু বিখ্যাত, ডালের পাপড়। হ্যাঁ, এটা আমি যখন এসএমই ফাউন্ডেশনে ট্রেনার হিসেবে গেলাম তখন আপনি মনে হয় আমাকে পাপড়টা দিয়েছিলেন। পাপড়গুলো আসলেই মজা ছিল। তো মানে আপনারা যারা দিনাজপুরে আছেন, দর্শক আমি একটু বলতে চাই দিনাজপুর নিয়ে। আমি এসএমই ফাউন্ডেশন থেকে ট্রেনার হিসেবে গিয়েছিলাম বেশ কয়েক মাস আগে। তো আপু আমার স্টুডেন্ট ছিলেন। তো সেখানে আমি একটা জিনিস দেখলাম যে দিনাজপুরের যারা নারী উদ্যোক্তারা আছেন, আমি 30 জনকে ট্রেন করেছিলাম। সো ওই উদ্যোক্তাদের আমি দেখলাম যে ওনাদের মধ্যে মানে কাজের খুব স্পিরিট, তারা কিন্তু খুব কর্মঠ, এবং আমি যে আইটেমগুলো শিখিয়েছিলাম তার পরের দিনই দেখি ওনারা ওইটা মেক করে আনছে। মানে আমার এটা এত ভালো লাগলো যে অনেকে হয় না যে আচ্ছা ম্যাম চলে যাক তারপরে আমরা নাই কোনো এক সময় করব, কিন্তু না,
ওনারা পরের দিনই সে এগুলো রেডি করে আনছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এবং দিনাজপুরের মানুষ কিন্তু খুব অতিথি পরায়ণ, ঠিক না? হ্যাঁ অবশ্যই, আমি এই জিনিসটা খুবই উপভোগ করেছি। তো এই জন্য এসএমই ফাউন্ডেশনকে একটা ধন্যবাদ দিই, না হলে আপনাদের সাথে পরিচয় হতো না। অবশ্যই। তো আপনার কাজের শুরুটা আসলে কিভাবে হলো? আচ্ছা, কে অনুপ্রেরণা দিল? এখানে খুব ছোট্ট একটা কথা বলি। আসলে আমরা যারা সংসার জীবনে আসলে পা দিয়ে ফেলি, ওখান থেকে বের হওয়াটা আমাদের জন্য অনেক টাফ। আমি কখনোই চিন্তা করিনি যে আমি একজন উদ্যোক্তা হব। সফল তো এখনো হতে পারিনি। আমার কাছে মনে হয় সফল হতে গেলে অনেক কিছু করতে হবে জীবনে, আর অনেক স্ট্রাগল লাগবে। অলরেডি তারাও বলে যে এখনো বাকি আছে। জি, আমি এখনো তার ধারের কাছেও যেতে পারিনি। তো আমার আসলে প্রথমটা ছিল এরকম যে বাসা থেকে বের হওয়ার যে পারমিশনটা, এটা ফার্স্টে শুরু হয়েছিল, আপনারা সবাই হয়তোবা চিনেন, বাংলাদেশের কার্ভিং কুইন আবিদা আপু, ওনার অবদান আছেন। উনাকে দেখেই কিন্তু আমি ফার্স্ট অনুপ্রাণিত হই। তো আপুর কাছে আমি প্রথম গেলাম কার্ভিং এর একটা ক্লাস করতে, যে একটু ডিফারেন্ট কিছু নিয়ে একটা কিছু শিখি, যেটাতে সময় আমি কাটাতে পারবো, মনটা ভালো থাকবে, কিছু মানে শুরুটা এভাবে ছিল, করতে পারবো। তো আপুর হাত ধরেই কিন্তু কার্ভিংটা শেখা হলো। তারপরে যখন আমি প্রথম একটা অর্ডার পেলাম, তারপরে কিন্তু আমার ফ্যামিলির সাপোর্টটা আমার দিকে এত বেশি বেড়ে গেল। বিশেষ করে আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর আব্বা, আমার ননদরা, হ্যাঁ সবাই খুবই সাপোর্ট করে। ইভেন এখনো তারা প্রচুর সাপোর্ট করে। খুবই সাপোর্টিভ একটা ফ্যামিলি। তো আসা যায় না, আসলে চ্যালেঞ্জ সম্ভব না। কি ছিল? চ্যালেঞ্জ হচ্ছে এই যে দিনাজপুরের মতো জায়গায় ফ্রুট কার্ভিং নিয়ে কাজ করা। হ্যাঁ, এটা আমার কাছে মনে হচ্ছে, আমি নিজেই প্রতিদিন প্র্যাকটিস করতাম যে কিভাবে আসলে খুব ডে বাই ডে আপডেট করে প্রেজেন্ট করতে পারবো, এটা একটা ব্যাপার। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে এই যে বাসায় সবাইকে ম্যানেজ করে একটা ছোট ক্যাফে ওপেন করা, বিশেষ করে হাজবেন্ডকে কনভিন্স করে। এটা আমার কাছে মনে হয় যে বড় একটা চ্যালেঞ্জ ছিল। এটা সবারই একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, মানে ওই সাবজেক্টে পাশ করে গেছি আর কি, এক কথায় বলতে গেলে। সেটাই, পিএইচডি করে ফেলেছেন। আমি তো এটাই বলবো। জি হ্যাঁ। তো এখন দেখা যাক, সামনে আরো অনেক কিছু নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আল্লাহ যদি সহায় থাকেন, আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ। অবশ্যই আমরা পাশে আছি, সাথে আছি। জাস্ট আপনাকে একটু ঠিক থাকতে হবে যে কাজের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস নিজের প্রতি থাকতে হবে, এবং ফেয়ারও থাকতে হবে। যেমন ওই যে বললেন মানসম্মত জিনিস আপনি দিচ্ছেন, মানে এই বিষয়গুলো থাকলে কিন্তু কোনো শক্তি আর আপনাকে আটকাতে পারবে না। তো নিশ্চয়ই পেছনে অনেকে অনেক কথা বলেছে, তো সেই উত্তরগুলো আপনি কিভাবে দিয়েছেন? কাজের মাধ্যমে নাকি? হ্যাঁ, কাজের মাধ্যমে বলতে আমি সবসময় আল্লাহর উপর ভরসা করে চলি সবসময়। কেউ কিছু বললে আমার কাছে মনে হয় ধৈর্যটা সবচেয়ে বড় একটা শক্তি। আমাদের ধৈর্যই আমাদেরকে হাজার কথা না বলার উত্তরটা সেটার মাধ্যমেই চলে যায় কাজের মাধ্যমে। বলে না যে সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে নিশ্চুপ থাকা। নিশ্চুপ থাকা, আপনি সেই জিনিসটা করেছেন। আমার আল্লাহ তাআলা আমাকে এই ক্ষমতাটা, এই গুণটুকু দিয়েছেন। আমি জানি না এটা গুণ নাকি অবশ্যই এটা অনেক বড় একটি গুণ, মানে এগিয়ে যাওয়ার পথে সহায়ক। চুপচাপ থেকেছি আর হচ্ছে হ্যাঁ নিজের মতো করে কাজ করে যাই। একটু সাইডে এসেছি যেন এত বেশি কম্পিটিটরের মধ্যে না পড়ি, কম্পিটিশনের মধ্যে না পড়ি। হ্যাঁ, কাজটাকে ধরে রেখে, মানটাকে ধরে রেখে মানুষকে ভালো কিছু দিতে চেষ্টা করেছি। আমার কাছে মনে হচ্ছে যে এটাই হচ্ছে, যখন কাস্টমাররা এসে যখন বলে যে না খাবার অনেক ফ্রেশ, এক কাপ চায়েরও যখন একটু ভালো রিভিউ দিয়ে যায়, তখন মনে হয়েছে যে না আসলে সার্থক। এখানে এসে সাকসেসফুলটা তখন মনে হয় যে। কতদিন ধরে কাজ করছেন? আমার জার্নিটা খুবই অল্প। আমি এই বছরই শুরু করেছি, জানুয়ারি থেকে। তাই এত কিছু করে ফেলেছেন জানুয়ারি থেকে। আর এই তো। কাকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন? আমি ওই যে আপনাকে বললাম যে প্রথম অনুপ্রাণিত হয়েছে আবিদা আপুকে দেখে, হ্যাঁ কোর্স করে, তারপরে হাসিনা আপাকে দেখে, আমি আরো দেখি কেকা আপাকে দেখি, আর অনেক শেফদেরকে দেখি, যাদেরকে দেখে প্রতিনিয়ত আপনি অনুপ্রাণিত হই। এখনো অনেক মনে হয় যে আসলে লাইফে কাজের শেষ নাই। আমরা পৃথিবীতে এসেছি কিছু না কিছু করার জন্য, আমাদের জন্মই হয়েছে কিছু না কিছু করার জন্য। আর আমি এটাও বলবো না যে শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবো। ইন ফিউচারে হয়তো আরো অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে। তবে
যে খাবারের প্রেমে একবার পড়ে যায়, এই প্রেম থেকে বের হয়ে আসা সহজ না। আমার মনে হচ্ছে প্রতি মুহূর্তে আমরা প্রেমে পড়ছি, নতুন নতুন রেসিপির প্রেমে পড়ছি। এটা একটা নেশা হয়ে যায়, এবং নেশা থেকে একসময় কিন্তু পেশা হয়ে যায়, যেটা আমার হয়েছে। আর আরেকটা কথা, আপনাকে তো হচ্ছে আমার ইন্টারভিউটা ছিল 4 মাস আগে, তো তারপরে আমি বলি এর মাঝে আমার কিন্তু গোলাপজাম আমি নিজে বাসায় করছি। এটা আমার খুব ভালো রেসপন্স পাচ্ছি। দর্শক, আমাদের তো দিনাজপুরে যেতে হবে আপুর হাতের গোলাপ জামুন খাওয়ার জন্য। জি, ইনশাআল্লাহ। সবার কি অর্ডার নিচ্ছেন? হ্যাঁ, অর্ডার নিচ্ছি, বেশ ভালো রেসপন্স পাচ্ছি আর খুব ভালো রিভিউ পাচ্ছি। এটা তো খুব বেশি ভালো লাগছে। আচ্ছা, এবার দিনাজপুরে গেলে কিন্তু আপনার গোলাপ জামুনটা অবশ্যই খাবো। হ্যাঁ, তাহলে আমাদের দাওয়াত থাকলো। দর্শক, আপনাদেরও দাওয়াত থাকলো। আমি কিন্তু সামনেই দিনাজপুরে যাচ্ছি অক্টোবর মাসে, সো আপনারা সবাই আমাদের সাথে ট্যুরে যেতে পারেন এবং আপুর হাতের মজার মজার খাবারগুলো খেতে পারেন। এবং আপুর রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে। আপু আসলে অনেক কিছুর সাথে জড়িয়ে গিয়েছেন। তো এই যে বাসায় সময় দেয়া, বাসায় সবকিছু ম্যানেজ করা, শাশুড়ি আছে, ননদ আছে, হাজবেন্ড, বাচ্চা, আবার এত কাজ করছেন, তো এই টাইমটা কিভাবে বের করছেন বা টাইম ম্যানেজমেন্টটা আসলে কিভাবে করছেন? আচ্ছা, বলি আমার হচ্ছে আমার পিছনের যে সবচেয়ে বড় সাপোর্ট, আমি বলবো যে সবচেয়ে বড় অবদান হচ্ছে প্রথম আমার শাশুড়ি মা। উনি আমাকে প্রচুর সাপোর্ট করেন। বিশেষ করে আমার কিন্তু একটা মেয়ে আছে বড়, তার দেখাশোনা, বড় বলতে ক্লাস 2 তে পড়ে, তার দেখাশোনা, তার স্কুলের সবকিছু মেইনটেইন, এগুলো ওর দাদা দাদি করে। আর আমার ক্যাফেতে দেখা যায় যে কিচেনটা আমি হ্যান্ডেল করার চেষ্টা করি, সাথে হেল্পিং হ্যান্ড আছে, বাট ক্যাশটা পুরাটাই আমার হাজবেন্ডের উপরে ছেড়ে দেওয়া। ওটা ও পুরাটাই মেইনটেইন করে। ইভেন কোথা থেকে আমরা খাবারটা নিয়ে আসবো বা কোথা থেকে ভালো হবে, হ্যাঁ, এই জিনিসগুলো ওনারা ওনাদের কাজের পাশাপাশিও আমাকে যথেষ্ট হেল্প করে, যেটা আসলে না বললে অস্বীকার করার মতো এখানে মানে কোনো ওয়েই নাই। আচ্ছা, আপনি তো কার্ভিং এর খাবার নিয়ে কাজ করছেন, তো এইগুলো নিয়েই কেন কাজ করছেন? অন্য কিছু তো ছিল। হ্যাঁ, কার্ভিং এর ব্যাপারটা আসলে যদি ধরা হয়, কার্ভিং এর প্রতি আমার অন্যরকম একটা ফ্যাসিনেশন কাজ করে, মানে খুব অন্যরকম একটা নেশা। আমি মনে হয় যে আমাকে যদি কেউ বলে সারাদিন কার্ভিং করতে হবে, আমি সারাদিনও কার্ভিং করতে রাজি আছি। এটা আসলেই নেশা। হ্যাঁ, একটা নেশার মতো। আর কার্ভিং মানে আমার কাছে কেন ডিফারেন্ট মনে হয়, কার্ভিংটাকে সবকিছুর থেকে একটু আলাদা। আমরা কিন্তু বেসিক্যালি যারা ইভেন্টে একটা সুন্দর ফ্রুট কেটে প্রেজেন্ট যেটা করছি, এখানে যে শুধু আমাদের ক্রিয়েটিভিটি যাচ্ছে তা কিন্তু না। সেই সাথে আমি বলবো যে আমরা একমাত্র উদ্যোক্তা যারা হাতটা কেটে রক্ত দিয়ে একটা মানে সবজিকে খুব সুন্দর একটা ফুল বা পাখিতে, হ্যাঁ, এগুলোতে রূপ দেই। তো এটা খুব কষ্ট লাগে যখন হাত কেটে যায়, খুব খারাপ লাগে, কিন্তু পরে মনে হয় যে না, আমার কষ্ট মানে কষ্টের বিনিময়ে প্রতিবারই হাত কাটছে। হ্যাঁ, এখন যদিও বা এখনো খুব বেশি মানে এক্সপেরিয়েন্সড না, এখনো শিখছি, এখনো প্র্যাকটিস চলছে। বিশেষ করে পানির মধ্যে কাজগুলো করতে হয়, যখনই কাজগুলো করে হাতের তো স্কিন খুব নরম হয়ে যায়, তখন একটুতেই নাইফ ঢুকে যায়। আর এই কার্ভিং নাইফ গুলো তো খুবই শার্প হয়, তো দেখা যায় যে ছিদ্র হয়ে হাত একদম ভিতরে ঢুকে গেছে অনেকখানি, মানে দেখা যাচ্ছে 10 মিনিট হচ্ছে বা আধা ঘন্টা হচ্ছে ব্লিডিং বন্ধ হচ্ছে না, এরকমও হয়। তারপরেও এটা হ্যাঁ, ভালো লাগে যে আমার একটা জিনিস কেউ বিয়ের ইভেন্টের সামনে রেখে প্রেজেন্ট করছে, এটার জন্যই হচ্ছে আমার ফ্রুট কার্ভিংটা খুব ভালো লাগে। আর খাবারের কথা যদি বলি, আমরা কিন্তু আসলে আমাদের সন্তানদেরকে সবচেয়ে ভালো খাবারটা তাদের সামনে দেই, খুবই হাইজেনিক ওয়েতে, খুবই স্বাস্থ্যসম্মত ভাবে, নিট অ্যান্ড ক্লিন ভাবে, আর সেই সাথে চেষ্টা করি যে খাবারের টেস্টটা যেন একদম 100% থাকে। তো বাসায় ট্রাই করতে করতে তখন আমার মনে হলো যে কেন এটা বাইরে হচ্ছে কাস্টমারদের জন্য কেন করলাম না। হ্যাঁ, এটা আসলে আমার বাচ্চা, আমার ফ্যামিলি বাইরের খাবার কেন খাবে, ওই খাবারটা যদি আমি নিজে তৈরি করতে পারি, সেক্ষেত্রে এটা তো অবশ্যই ভালো। আমার বাচ্চা তাহলে আর মানে পুষ্টিকর স্বাস্থ্যকর খাবারটা আমার হাতে, আর মা তো চাই তার সন্তানকে সুন্দর করে খাওয়াবে, দেখবে, এটাই তো প্রতিটা মায়ের একটা মানে মাকে আল্লাহ পাক এভাবেই তৈরি করেছেন। তো আমি মনে করি যে আমার প্রত্যেকটা কাস্টমারই হচ্ছে লাইক আমার সন্তান সমতুল্য। হ্যাঁ, যাদের কাছে আমি একদম মানসম্মত খাবারটা পৌঁছানোর চেষ্টা করি। তো এই তো না, এটা আসলে ভাবতে হবে এভাবে, না হলে
তো সুন্দর কাজ কিভাবে করব। আর আমরা যেটা আসলে অর্ডার আসে যখন, আপনিও এটা করেন নিশ্চয়, বাসায় কিন্তু আমরা সেই খাবারটাই বাচ্চারাও খাচ্ছে, সবাই খাচ্ছে, আলাদাভাবে কিন্তু রান্না করা হচ্ছে না, ওইটা দিয়েই হচ্ছে। তো আমরা তো ওইভাবেই হাইজিন মেনটেন করেই করি, মানে লাইক মায়ের হাতের ছোঁয়া এটা বলতে পারি। তা তো অবশ্যই। তো আমরা এখন চলে যাব আপনার ছেলেবেলা। হ্যাঁ, আচ্ছা, কোথায় ছেলেবেলা কেটেছে, জন্ম এবং পড়ালেখা? আমার ছেলেবেলা কেটেছে, আমার জন্ম হচ্ছে সৈয়দপুরে, নীলফামারীর সৈয়দপুর। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমার বাবা ওখানকার সিনিয়র শিক্ষক ছিলেন, পরে ভিপি ভাইস প্রিন্সিপাল হন। তো আমার জন্ম ওখানে, আমার বড় হওয়াও ওখানে। আমি প্রায় হচ্ছে এইচএসসি পর্যন্ত ওখানেই সময় পার করে এসেছি। আর ছোটবেলার সময়গুলো সত্যি খুব অসাধারণ। এখন তো এমন কোন স্মৃতি আছে যেটা মনে পড়লে এখনো ভালো লাগে, মনে হয় যে ছেলেবেলায় আবার ফিরে যায়? বিশেষ করে আমাদের যাদের মা নাই, আমরা আসলে খুবই আবেগ আপ্লুত সবাই। আমার স্কুল লাইফের কথা সবচেয়ে বেশি মনে পড়ে এই ক্যাম্পাস থেকে ফিরে। আমাদের ক্যাম্পাসের মধ্যেই বাসা ছিল, কোয়ার্টারে থাকতাম। তো এই টিফিন আওয়ার যখন হতো, সবাই স্কুলেই থেকে যেত, স্কুলে কলেজে। আমি সেই সময়টাতেও বাসায় যেতাম, বাসায় গিয়ে মায়ের হাতে একটু খেয়ে আসতাম। তারপরে যখন ছুটি হতো, গিয়ে আগে এই কোয়ার্টারের, মানে কোয়ার্টার যেহেতু ক্যাম্পাসের ভিতরেই ছিল, গিয়ে আগে মায়ের মুখটাই দেখতাম। তো এখন এই জিনিসটা খুব বেশি মিস করি। আমার মা মারা যাওয়ার 7.5 বছর হয়ে গেছে। তো আসলে সবচেয়ে বেশি সোনালী দিন বলতে গেলে মায়ের সাথেই, এই জিনিসটাকে মিস করি। আর ওভাবে আলাদা, হ্যাঁ, ছোটবেলার মানে আমাদের খুবই বাধা ধরা নিয়ম ছিল, মানে সব টাইম টু টাইম করতে হতো, যেহেতু ক্যান্টনমেন্টের মধ্যে থাকতাম। বিকালে খেলতে যাওয়াটা একটা সময়ের মধ্যে, দুপুরে লাঞ্চ, তারপরে কোচিং, স্কুল, সবকিছুই নিয়মের মধ্যে। কিন্তু তার মধ্যে ওই মায়ের সাথে সময়টাই সবচেয়ে ভালো কেটেছে, এই আর কি। তো আপনার প্রিয় খেলা কি ছিল? বান্ধবীদের সাথে কি খেলতেন? প্রিয় খেলা তো অনেক কিছুই ছিল, যেমন গোল্লাছুট খেলতাম, খুবই পছন্দ ছিল। গোল্লাছুট খুবই কমন, এটা সবারই পছন্দ। তারপরে কিতকিত খেলাটা, ওভাবে খেলা হয়, বরফ পানিটা আমরা খেলতাম মজা করে, এটা খুব মজার খেলা। লুকাচুরিটা খেলা হতো, এগুলোই। আর হ্যাঁ, আমার ছোটবেলার বেশিরভাগ সময়টা কেটেছে কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে, যেমন বিকাল হলেই গান করতে বসা। হ্যাঁ, গানে আজকে একটা গান শুনতেই হয়, দর্শক কি বলেন, একটা গান হয়ে যাক। এই মুহূর্তে তো ওভাবে কোনো গান মনে পড়ছে না, তারপরেও একটা চেষ্টা করছি গান গাওয়ার। অবশ্যই। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়ে, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়ে। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়ে, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়ে। আমি জল ভরিবার ছাল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া। দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। বাহ, চমৎকার। দর্শক একটা জোরে করতালি হয়ে যাক সিনথিয়া আপুর জন্য। অনেক বছর পরে করলাম। আপনি কিন্তু এটা কন্টিনিউ করতে পারেন, এই যে বললেন না যে আপনি অনেক কিছু করবেন, তো গানটাকেও আপনি অ্যাড করতে পারেন। জি, দেখা যায় আসলে এটা তো বয়স থাকে সবকিছু, বয়সটা পার হয়ে গেলে কোনো কিছুর জন্যই বয়স একটা সংখ্যা, আমরা যেটা বলি। হ্যাঁ, এটা চাইলেই কিন্তু করা যায়। এবং ছোটবেলায় তো এরকম অনেক সুন্দর সুন্দর স্মৃতি ছিল, তো নিশ্চয়ই এমন স্মৃতিও ছিল যেটা মানে মনে পড়লে হয়তো মনে হয় যে না, এইটা না হলে বরঞ্চ আমি এটা চেঞ্জ করতাম, সেটা কি ছিল? চেঞ্জ হচ্ছে পড়াশোনাটা ঠিক মতো করতাম। এইটা দর্শক একদম ঠিক কথা, এটা আমাদের সবারই, সবাই আরো ভালো করে পড়াশোনা করতাম, ফাঁকিবাজি করতাম না, একদম ঠিকঠাক মতো কনসেন্ট্রেশন করতাম পড়াশোনায়, যে না লাইফে ভালো কিছু করতে হবে।
না আসলে না আমাদের কি হয় মানে বাবা মা যারা থাকেন তারা কিন্তু ধরেই নেন মানে বেশিরভাগ কমন যেটা তিনটা হচ্ছে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, থার্ড অপশন পাইলট। এর উপরে কিন্তু আর কেউ কিছু চিন্তা করে না। তো প্রতিটা বাবা মায়েরই একটা স্বপ্ন থাকে যে না আমার মেয়ে বা আমার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা থার্ড অপশন পাইলট হবে। কিন্তু আসলে কি সবাই হতে পারে? না, এটা তো হয় না। আমরা ছোটবেলায় সবাই বলে যে ডক্টর হবে, কিন্তু মজার একটা কথা বলি, আমার বাবা কিন্তু কখনো স্বপ্ন আমাদের 3 ভাই বোনের উপরে কখনো চাপায় দেয়। আমার আব্বু এটা করেনি। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। হ্যাঁ, বা কখনো পড়াশোনার জন্য প্রেসারাইজড এটাও কখনো করে না, এটা না। তবে হ্যাঁ দেখেছে ঠিকমতো পড়াশোনা করছে কিনা, কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি করছে সেটা 24 আওয়ার। হ্যাঁ সেটা দেখেছে। এবং আরেকটা বিষয় ছিল, এখনকার বাচ্চাদের কি বলতে পারবো না, তবে আমার বাচ্চাদের আমি ওটা ট্রাই করি যে সন্ধ্যার পরে বাইরে থাকা যাবে না। মানে এটা একটা কমন ইয়ে ছিল যে আজানের আগে, মাগরিবের আজানের আগে বাসায় থাকতে হবে। এই জিনিসটা আমরা অনেক মেইনটেইন করতাম শুধু। এবং সন্ধ্যার পরে ওই যে বই নিয়ে বসতে হবে এরকম একটা ব্যাপার ছিল। আর যদি বই নিয়ে পড়ার মুড না থাকতো আব্বু বা ভাইকে দেখে জাস্ট বইটা খুলে একটু এই বিষয়গুলো করতাম। এটা কি আপনিও করতেন? এটা তো আমারও ছিল। আরেকটা বলি, বাইরে যাওয়ার ব্যাপার, এখনো আমার বাইরে যাওয়াতে প্রচুর রেস্ট্রিকশন আমার বাবার বাড়ির ফ্যামিলিতে। এই যে ইন্টারভিউ আজকে যে এখানে এসেছে, আমার বড় আপু এসেছে সাথে, আমাকে কোথাও একা ছাড়বে না, এরকম একটা ব্যাপার এখন আমাকে ফেস করতে হয়। ওই যে অনেক সময় হয় না যে নিজের ঘরে অনেক আম আছে, নিজের গাছেও আম আছে, কিন্তু আরেকজনের গাছে একটা ঢেল মেরে আম পাড়া বা একটা পেয়ারা চুরি করে খাওয়ার মজাই ছিল আলাদা। এই ধরনের অভিজ্ঞতা কি আছে আপনার? না, তবে ফুল ভালো লাগতো কখনো কখনো। হ্যাঁ, নিজের ক্যাম্পাসের ফুলই 2-1টা চুরি করে এনেছে, এরকম হয়েছে। কখনো ভাবে ফল চুরি করে খাওয়া হয়নি, মানে এটা একটা মজা ছিল। নিজের ঘরে প্রচুর ফল বাবা এনে রেখেছেন, কিন্তু ওটাতে না মজা নেই। মানে এরকম প্রায় দেখা গিয়েছে। যেমন আমাদের বাসায় কিন্তু আমের গাছ ছিল, আমাদের মানে সব সময় ঢিল পড়তেছে, আম পড়ছে এবং আম যে কোথায় যাচ্ছে আমরা বুঝতে পারছি না। এবং ঝড়ের সময় কি হতো, মানে ঝড় আসা মানে একটা খুব উৎসাহ। পাড়ার যে বাচ্চাগুলা ছিল তারা দেখতাম যে একদম স্টিল নাও এখানে দাঁড়ানো, এত ঝড়ের মধ্যে তোমরা আসছো কেন? যে না ওই যে আমটা পড়বে ওই আমটা বেশি মজা, বাসায় যে আম আছে ওটা কিন্তু মজা না। তো এই বিষয়গুলো ছেলেবেলায় অনেক মজার ছিল। আর একটা বিষয় ছিল যে আমরা বান্ধবীরা কি করতাম যে প্রতি ফ্রাইডেতে এক একজন এক একটা জিনিস রান্না করতাম বিকেলের নাস্তা। আচ্ছা। এবং সেটা খেয়ে আবার বান্ধবীরাই রিভিউ দিত যে কেমন হয়েছে, যে বেস্ট মানে নেক্সট ফ্রাইডেতে আরো ইমপ্রুভ করব। এবং মানে এরকম একটা আমাদের ইয়ে ছিল, মানে অনেক কিছুই তো আসলে ছিল। এবং পিকনিকের একটা ব্যাপার ছিল। আপনি কি পিকনিক করতেন ওই সময়? আমাদের কিন্তু চাঁদা একটা থাকতো, শর্ট চাঁদা, ওইটা নিয়ে আমরা ওইটা যে তখন ক্যামেরা রিলস কিনতে হতো, ক্যামেরা ওইটা কিনে ওই আমরা বেশ সুন্দর আয়োজন করতাম পিকনিক। তো এরকম করতেন আপনারা? না, ফ্রেন্ড সার্কেলের সাথে ওভাবে আমার মানে আমার ছোটবেলাটা খুবই বাধা ধরার মধ্যে ছিল, বাবা মার সবসময় চোখে চোখে। স্কুলের পিকনিক ছাড়া আসলে ওভাবে, তবে আমাদের ফ্যামিলি পিকনিক যেগুলো হতো সেগুলোতে বেশ মজা করতাম। মানে বাবার হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে আমাদেরকে যে আমাদের একটা ডিস্টেন্স থাকতো, যে এই ডিস্টেন্সের মধ্যে আমরা পিকনিক বাইরে যদি কোথাও করতে চাই ওই ডিস্টেন্সের মধ্যে করতে হবে, ওর বাইরে আবার আমরা কোথাও যেতে পারবো না, স্পটটা ঠিক করতে পারবো না। তো আমাদের ম্যাক্সিমাম হচ্ছে সৈয়দপুরের ব্যাকশপ, ওখানে কিন্তু হচ্ছে ওই যে রেলওয়ে কারখানা যেটা তার পাশেই ব্যাকশপ ছিল, ওটা বেশ ভালো একটা টুরিস্ট পয়েন্ট। ওখানে যেতাম, খুব ভালো লাগতো। হ্যাঁ, তো দেখা যাচ্ছে সব আন্টিরা একসাথে গল্প করছে, আমরা বান্ধবীরা একসাথে গল্প করছি, তারপরে হচ্ছে খেলছি, বা লাঞ্চের সময় একসাথে লাঞ্চ করলাম, সারাটা দিন একসাথে কেটে গেল, খুব ভালো লাগতো এই সময়গুলো। আসলে এই স্মৃতিগুলো একদম সোনালী, মানে স্বপ্ন সোনালী দিন সোনালী হয়ে আছে। কিন্তু আমার মনে হয় প্রতিটা এজেরই কিন্তু একটা সৌন্দর্য আছে, যে ওই বয়সে ওইটা ঠিক ছিল, মাঝে আপনি যেটা করেছেন সেটা সৌন্দর্য একরকম, আর এখন আপনি যেটা করছেন বা এই বয়সে এসে এটা সৌন্দর্য কিন্তু আরেকটা রকম। এবং সামনে যে সৌন্দর্য, যে বয়সটা আসবে ওইটার আলাদা একটা সৌন্দর্য হবে। মানে প্রতিটা ধাপে ধাপে কিন্তু আমরা অনেক কিছু শিখছি, জানছি, এবং প্রতিবারই আমরা মানে মুগ্ধ হচ্ছে যে গতটাই বুঝি বেশি ভালো ছিল সামনেটার থেকে, এরকম। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আসলে অনেক বড় কিছু বলবো না, তার কারণ হচ্ছে যে সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ আমাদেরকে যতদূর আগায়, যা কিছুই করি না কেন মানসম্মত একটা জিনিস, বিশেষ করে দিনাজপুরবাসীর জন্য
এমন কিছু করতে চাই, ভালো কিছু করতে চাই যেন তারা আমাদের কাছে এসে, মানে আমার কাছে এসে একটা ভরসার জায়গা পায় যে হ্যাঁ সিনথিয়া আপুর কাছে এই জিনিসটা বেশ ভালো পাওয়া যায়। তারপর আরেকটা ব্যাপার বলি, আমার সবসময় ইচ্ছা আছে যে যা কিছুই করি না কেন দেশীয় পণ্য নিয়ে কাজ করার ইচ্ছা আছে। সেটা হতে পারে দেশীয় ড্রেস, দেশীয় হচ্ছে বিশেষ করে আমাদের দিনাজপুরের পাপড়, তারপরে সরিষার তেল খুবই ফেমাস এই জিনিসগুলো। এটা কিন্তু বাইরের যারা থাকে দিনাজপুরের বাইরে তারা কিন্তু বুঝবে না, আমরা যারা দিনাজপুরে থাকি তারাই বুঝি। তো বিশেষ করে তারপর হচ্ছে মিষ্টিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছে। মিষ্টিটা নিয়েও অনেকেই আমাকে বলছে যে এই জিনিসটা তুমি ছেড়ো না, এই কাজটা তুমি কন্টিনিউ করে যাও, যেটা ভালো রিভিউ ভালো ওটা চালিয়ে যাওয়া উচিত। এটাই চিন্তা করছি যে চালাবো, আর সেই সাথে ফার্স্ট ফুড তো থাকছেই। হ্যাঁ দেখা যাক, সাথে আমার চিন্তা ভাবনা আছে, জানি না করতে পারবো কিনা, আর একটা হচ্ছে ক্যাফে আর একটা ব্রাঞ্চ করার ইচ্ছা আছে, যদিও বা এই স্বপ্নগুলো অনেক দূরের। হ্যাঁ আর বিজনেসের মধ্যে আমরা একটা হচ্ছে ভরসা পাই কি যে আমরা বিজনেস জিনিসটা মানে নিজের স্বকীয়তা। হ্যাঁ যেখানে কেউ কোনো কিছু বলার নাই বা বাধা ধরা কোনো নিয়ম নাই, হ্যাঁ স্বাধীন। এই জন্য আমার এই জিনিসটা ভালো লাগে। দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা, কতদূর কি আগাতে পারি জানি না। এই তো অনেক ঠান্ডা গলায় লাগতেছে, পানি তো নিয়ে গেল। আচ্ছা পানি খেয়েছে, আচ্ছা শুরু করি। আচ্ছা আমরা তো অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, তো আরেকটি প্রশ্ন আপনাকে করব যে আজকে আপনি যে সিনথিয়া, এই সিনথিয়া যদি না হতেন তাহলে কি হতেন? খুব ভালো একজন গৃহিণী হতাম। আমার কাছে কিন্তু আসলে আমি বিজনেস উইমেনের থেকে আমি সবচেয়ে বেশি প্রেফার করি এই কথাটা বলতে, যে আমি একজন ভালো, আমি জানি না এখানে আমার শাশুড়ির অবদানও অনেক আছে, কিন্তু আমি খুব প্রাউডলি বলতে পারি যে না, আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে খুব ভালো বউ বলবো না, বউয়ের জায়গা থেকে মেয়ের জায়গায় আমার মনে হয় অ্যাটলিস্ট আমি আসতে পেরেছি। আমার বিয়ের 14 বছর, এই খুবই অল্প বয়সে আমার বিয়ে হয়েছে 2012-তে। তো এই জায়গাটা আমি আসলে খুব পারফেক্টলি আরো বেশি, মানে আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি হচ্ছে আমার সংসার লাইফ, আমার ম্যারিড লাইফটা। আর খুব ভালো এই তো ছেলের বউ, মা আর ওয়াইফ, এটাই অনেক বড় পরিচয় আমাদের। একজন মেয়ে যখন মা হয় তখন সে কিন্তু সম্পূর্ণ হয়। হ্যাঁ তো এটার থেকে বড় পরিচয় আর আমাদের কিছু নেই বলে আমরা নারীরা এটাই বিশ্বাস করি। হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই। তাহলে এটা নিয়ে হচ্ছে থাকার ইচ্ছা আছে। ঠিক আছে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। তো আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এসে? আমার সত্যি অনেক ভালো লেগেছে। আসার ইচ্ছা ছিল অনেক আগে থেকে, আসলে টাইম শিডিউলটা মিলছিল না আমাদের। তো অ্যাটলিস্ট আজকে এই দিনে এভাবে আসবো এটাও কখনো চিন্তাও করিনি। খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমরা যে যা কিছুই করি না কেন, আমরা যদি খুব ডেডিকেশন নিয়ে কাজটা করি, সেটা হতে পারে আমাদের পড়াশোনা, হতে পারে আমরা যদি সংসার জীবনের ভিতরে এন্ট্রি করে ফেলি, তাহলে সেই সংসার জীবনটা, হ্যাঁ আমরা জানি আমাদের মেয়েদের জীবনটা আসলে একটু অনেক কঠিন। সকালবেলা উঠে ওই নাস্তা বানানো, বাচ্চাকে স্কুলে পাঠানো, তারপরে দুপুরে লাঞ্চ রেডি করা, কিন্তু এটা আমরা যদি মনে করি যে আমার লাইফটাকে আমি এটার মধ্যে খুব সুন্দর করতে পারবো, খুব ইন্টারেস্টিং করতে পারবো, তাহলে এটার মধ্যেই করা সম্ভব। তো আপনাদের সবার কাছে আমার মেসেজ একটাই, যে যা কিছুই করি না কেন নিজের সবটুকু দিয়ে করার চেষ্টা করি, তাহলে আমরা সেটাতে আগ্রহ খুঁজে পাবো, আমাদের একঘেয়েমি লাগবে না কোনো কিছুতে। অনেক ধন্যবাদ আপু, আবারও নতুন কোন আয়োজনে আপনার সাথে দেখা হবে। জি অবশ্যই আপু, ধন্যবাদ। দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে জয়েন করতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইমেলে মেইল পাঠাতে পারেন, আপনার পুরা সিভিটা পাঠাতে পারেন, অথবা আমাদের যে পোস্টের কমেন্ট বক্স সেখানে কিন্তু কমেন্টও করতে পারেন। প্রতি পর্বে আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতায় নারীর জীবন ভরে উঠুক, এই কামনায় আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি।
আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।